গুড আফটারনুন সকলকে, যারা যারা ক্লাসে জয়েন করেছো সকলকে গুড আফটারনুন। চলো আমরা আজকে ক্লাস করব। আচ্ছা, তোমরা আমার ভয়েস ক্লিয়ারলি দেখতে মানে শুনতে দেখতে পাচ্ছ তো সবকিছু? এখন পাচ্ছ তো? এখনো দেখা যাচ্ছে না? হেজি আসছে। হাউ ইজ ইট পসিবল? দাঁড়াও, দেখো তো এবার। এবার ঠিক আছে? এবার সবকিছু ক্লিয়ার আছে তো? আর যারা যারা হয়তো পারছো না দেখতে বা কিছু, তারা মেবি হয়তো তাদের নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে, যেহেতু বাইরের ওয়েদার তো ভালো নয়। আহ সকাল থেকে ভোর থেকেই বৃষ্টিপাত হচ্ছে, তো হয়তো একটু তোমাদের এরিয়াতে নেটওয়ার্কের ইস্যু আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো ক্লাসটা আমরা শুরু করি, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো। ওকে ওকে। আচ্ছা, অ্যাওয়ার্ড আমরা মোটামুটি কমপ্লিট করেছিলাম। জাস্ট কিছু কথা তোমাদেরকে একটু অ্যাওয়ার্ড রিলেটেড আমি বলে দিই। যে অ্যাওয়ার্ডগুলো আমি পড়িয়েছিলাম ওগুলো হচ্ছে আমাদের মেন অ্যাওয়ার্ডস। ওকে, যেখান থেকে আমাদের মানে প্রশ্ন দিয়ে থাকে, মেনলি প্রশ্ন এই সমস্ত অ্যাওয়ার্ডস থেকে দিয়ে থাকে। এবার হচ্ছে এছাড়াও কিন্তু এমন নয় যে আমাদের ওই কটাই অ্যাওয়ার্ড আছে, এর বাইরে কোনো অ্যাওয়ার্ড নেই, প্রচুর অ্যাওয়ার্ডস আছে। ঠিক আছে, প্রচুর ছোট ছোট টুকরো টুকরো অ্যাওয়ার্ডস হয়ে থাকে। এবার বিষয়টা হলো তোমাদেরকে একটুখানি জিনিসগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, কারণ ওইগুলো থেকে কোনোভাবেই স্ট্যাটিক জিকের প্রশ্ন আসে না। যেগুলো আসে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন আসে। ঠিক আছে, তো যেরকম ধরো মেওয়ার অ্যাওয়ার্ড, মানে কোনো স্টেটের পার্টিকুলার কিছু অ্যাওয়ার্ড হতে পারে। যেরকম ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, যদিও এটা আমাদের আগের যে সরকার ছিল সেই সরকারের সময় থেকে বা সেই সরকারের জন্য সেই অ্যাওয়ার্ডগুলো চালু হয়েছিল। যেরকম ধরো হচ্ছে বঙ্গভূষণ অ্যাওয়ার্ড, বঙ্গশ্রী অ্যাওয়ার্ড। হ্যাঁ, এই যে অ্যাওয়ার্ডগুলো আমি বলবো এইগুলো কিন্তু তোমার আমাদের স্টেট স্পেসিফিক অ্যাওয়ার্ড। তো এরকম প্রত্যেকটা রাজ্যের নিজস্ব স্পেসিফিক কিছু অ্যাওয়ার্ড থাকে, যেগুলো যখন কোনো সরকার ক্ষমতায় আসেন তারা চাইলে নিজেদের মতো করে সেই অ্যাওয়ার্ডগুলোকে প্রমোট করতে পারে বা সেই অ্যাওয়ার্ড কাউকে দিতে পারে। আমাদের রাজ্যের মধ্যে ধরো এমন কোনো গণ্যমান্য ব্যক্তি, তাকে সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের রাজ্যের মধ্যের অ্যাওয়ার্ড। ওকে, একদমই তাই। রবীন্দ্র পুরস্কার এটাও আমাদের রাজ্যের মধ্যে অ্যাওয়ার্ড, কিন্তু রবীন্দ্র পুরস্কারকে আমি সাহিত্যের অ্যাঙ্গেল থেকে বলবো, এবং এটা যে আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে তা কিন্তু নয়। আমি বলছি রাজ্য সরকার মানে গভর্নমেন্ট থেকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়। রবীন্দ্র পুরস্কার কিন্তু পশ্চিমবঙ্গ কর্তৃক অনুমোদিত পুরস্কার, কিন্তু এটার কন্ট্রিবিউশনে অনেক যে লিটারেচার গ্রুপ রয়েছে তারা ইনভলভড আছে। ঠিক আছে, একদম। আনন্দ প্রাইজ, যেটা আনন্দ পাবলিকেশন থেকে দেওয়া হয়ে থাকে, আনন্দ পুরস্কার, এগুলো কিন্তু গভর্নমেন্ট চেঞ্জের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না। কিন্তু এবার দেখার বিষয় যে এই সরকার আসার পরে আমাদের বঙ্গশ্রী বা বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ যেগুলো দেওয়া হতো, সেগুলো আদৌ আর দেওয়া হবে নাকি, না দেওয়ারই কথা, কারণ এগুলো সরকারের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই দেখতে হবে। এগুলো নিয়ে কিন্তু স্ট্যাটিক পোর্শন থেকে খুব একটা প্রশ্ন কোনোদিনই আসেনি, ভবিষ্যতেও আসবে না। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, ছোটখাটো পয়েন্ট, সেটা হচ্ছে আমি দেখবে এখানে তোমাদের ডিটেল ক্লাস করাই, আর সেই টপিকগুলোর উপরেই আমি কিছু প্র্যাকটিস সেশন, এবং সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এরও কিছু কিছু প্রশ্ন আমি সলভ করিয়ে থাকি, যেগুলো আমি আমার ইউটিউবে করাই। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর জায়গা বা পড়ানোর স্কোপ তো আমার পেইড ব্যাচে নেই, তো সেই জন্য আমি কি করি, ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গাটা আমি পড়াই। তোমাদের পেইড ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুভেন্দু স্যারই নেবেন এবং নিচ্ছেন। ঠিক আছে, তো দেখবে সিএ চ্যাম্পিয়ন বলে একটা আলাদা ব্যাচ আছে, সেই ব্যাচটাকে তোমাদের যে মানে পারচেসড ব্যাচ তার সঙ্গে দেওয়া হয়েছে। তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো কিন্তু ওই সিএ চ্যাম্পিয়ন ব্যাচের মধ্যে তোমরা দেখতে পাবে। ওকে, প্রত্যেক শনিবার শনিবার ক্লাস হয়, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে স্যার করিয়ে দেন। ঠিক আছে, তো সেখানে তোমরা একটু জানতে পেরে যাবে। আর হচ্ছে গিয়ে, আচ্ছা, সিএ ক্যাপসুল, এক্স্যাক্টলি সিএ ক্যাপসুল, এখন সিএ চ্যাম্পিয়ন নামটা চেঞ্জ হয়ে সিএ ক্যাপসুল হয়েছে, রাইট? হ্যাঁ, তো ওই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। ওকে,
এএলপি তে তো জিকে নেই বাবা, এএলপি এর ব্যাপারটা তো আমি বলতে পারবো না, ওটা সুদীপ্ত স্যারই বলতে পারবেন। ঠিক আছে, তো আমি কি করি যে ওই সেই কারেন্ট রিলেটেড বা রিসেন্ট আপডেট রিলেটেড যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা ইম্পর্টেন্ট, সেগুলো আমি ইউটিউবে করিয়ে দিই। ওকে, রেলের ক্লাসে যেরকম আমি এনটিপিসি রিলেটেড কোয়েশ্চেন করাই, যেটা আমার বিকেল 4টের ইউটিউবের ক্লাস হয়, আর বিকেল 3টের যে ইউটিউব ক্লাসটা আমি নিয়ে থাকি, সেখানে আমি রাজ্য সরকার বা আমাদের এসএসসির এক্সামের রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে থাকি। তো কেউ যদি চাও, মানে কারোর যদি ইচ্ছা হয়, কোনো জোর জবরদস্তি বাধ্যবাধকতা করতেই হবে এরকম নয়, কারোর যদি মনে হয়, কারোর যদি প্রয়োজন ফিল হয়, তাহলে করতে পারো। ক্লাসগুলো করলে তোমাদের নিজেদের উপকার হবে, কোনো বাধ্যবাধকতা নেই। এরকম কিছু ভাবার কারণ নেই যে পেট ব্যাচে ক্লাস করছি তাহলে কেন ইউটিউব করব। এটা তোমাদের বেটারমেন্টের জন্য, তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে, চলো এবার আজকের যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে অর্গানাইজেশন। আমি অর্গানাইজেশন টপিকটাকে দুটো পার্টে ভাগ করেছি। নাম্বার 1, মানে আজকেই কমপ্লিট করব দুটো জায়গায়। একটা জায়গাতে আমরা একটু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোকে দেখব, আরেকটা জায়গাতে আমরা ন্যাশনাল অর্গানাইজেশন গুলোকে দেখব। এবার ফার্স্টে আমরা ইন্টারন্যাশনালটা পড়ে নিই, তারপরে আমরা ন্যাশনালটা পড়বো, এবং তার আন্ডারে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমি বলে দেবো। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি আমাদের ন্যাশনাল। আচ্ছা, ফার্স্টে ন্যাশনাল সংগঠনের মধ্যে কয়েকটা চার্ট আমি তোমাদেরকে দিয়ে দিই, তারপরে আমি ইন্টারন্যাশনালি ঢুকবো। ন্যাশনাল সংগঠনের মধ্যে যে চার্টগুলো রয়েছে সেটা একটুখানি তোমরা দেখে রাখো। যেমন দেখো, আমাদের যে প্রশ্নটা আসতে পারে এখান থেকে, এই চার্টগুলো থেকে, যেরকম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের কত সালে তৈরি হয়েছে, এই প্রশ্ন আসতে পারে এবং আসেও। একদম বড় লেভেলের পরীক্ষাতেও কিন্তু খুব সাধারণ প্রশ্ন হিসাবে এটা আসে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়েছিল। তো জেনে রাখো, এটা 1935-এ তৈরি হয়েছিল। বাট এটার পাশাপাশি এটাও জেনে রাখো, আরবিআই অ্যাক্ট বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাক্ট আসে, আইন তো আসে, ফার্স্টে কোনো একটা অর্গানাইজেশন তৈরি হতে গেলে তার ওপর একটা আইন আনতে হয় যে এই অর্গানাইজেশনটা তৈরি হচ্ছে গভর্নমেন্টের। সেই আইনটা আসার পরেই কিন্তু সেই অর্গানাইজেশনটাকে তৈরি করা হয়। সিমিলারলি আরবিআই অ্যাক্ট এসেছিল হচ্ছে 1934-এ, তারপরে সেটার উপর বেস করে 1935-এ এই অর্গানাইজেশনটাকে তৈরি করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, যাকে কি বলা হয়, যাকে বলা হয় ব্যাংক অফ ব্যাংকস, মানে যেই ব্যাংকটা বাকি সমস্ত ব্যাংককে রেগুলেট করতে থাকে, রেগুলেটরি ব্যাংক বলা হয়ে থাকে। ঠিক আছে, যেই ব্যাংকটা বাকি যত ব্যাংক আছে সমস্ত ব্যাংককে রেগুলেট করে, যে তার কি অপারেশন হতে পারে, সেখানে কি রেপো রেট যেতে পারে, মানিটারি ফ্লো কেমন হতে পারে, রিভার্স রেপো রেট কেমন হতে পারে, এই যে পুরো বিষয়টাকে দেখভাল করা, এটা করে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, আরেকটা আমাদের অর্থনীতিমূলক অর্গানাইজেশন, সেটা হচ্ছে সেবি। সেবি, সেবির ফুল ফর্ম কি? আচ্ছা আরেকবার বলে দিই, এই যে ফুল ফর্ম গুলো রয়েছে, এই ফুল ফর্ম থেকে আমাদের প্রশ্ন আসে। প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট ইয়ার থেকে আমাদের প্রশ্ন আসে, প্রতিষ্ঠা সাল, এবং অর্গানাইজেশনটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, হেডকোয়ার্টারের অবস্থান। এই হচ্ছে কয়েকটা জায়গা যেখান থেকে আমাদের প্রশ্ন দেয়। ঠিক আছে, ফুল ফর্ম, তার প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টারের অবস্থান। ঠিক আছে, হ্যাঁ একদম রিজু, ঠিক বলেছো। ঠিক আছে, চলো আমি কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি কমেন্টটাকে একটু ওভারলুক করছি, কারণ না হলে সিলেবাস কমপ্লিট হবে না। ঠিক আছে, চলো তোমাদের যাবতীয় যা মনের প্রশ্ন ধন্দ জিজ্ঞাসা আছে, একটু ক্লাসের লাস্ট 10 মিনিটে করো। ঠিক আছে, একটুখানি এখন ক্লাসটা মন দিয়ে দেখে নাও, তারপরে লাস্ট 10 মিনিটে তোমাদের প্রশ্নগুলোকে আমি নিচ্ছি। ওকে, একটু দেখে নাও। ঠিক আছে, চলো। আচ্ছা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা, সেটারই ফুল ফর্ম, মানে আমরা বলতে পারি সেবির ফুল ফর্ম হচ্ছে এটা। এবং এরা কি করে, এরা হচ্ছে আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে, নিশ্চয়ই জানো শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটকে রেগুলেট করে হচ্ছে এই অর্গানাইজেশনটা।
শেয়ার মার্কেটকে রেগুলেট করে হচ্ছে এই সেবি অর্গানাইজেশনটা, যেটা কত সালে তৈরি হয়েছিল? 1988-এ তৈরি হয়েছিল। কিন্তু মজাদার ব্যাপার দেখো, এটা 1988-এ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এটার যে অ্যাক্ট এসেছে সেটা অনেক পরে, মানে 1992-তে এর অ্যাক্ট এসেছে। 1988-এ এটা তৈরি হওয়ার পরে 1992-তে গিয়ে কিন্তু সেবি অ্যাক্ট নিয়ে আসা হয়। এটা একটা এক্সেপশন, এটা দেখে রাখো। এবং অলমোস্ট এটা একটা ছোট্ট ট্রিক তোমাদেরকে বলে দিই, যে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট গুলো বা ফাইন্যান্স অর্গানাইজেশন গুলোকে তোমরা দেখবে, ফাইন্যান্স রিলেটেড অর্গানাইজেশন, সেগুলোর ম্যাক্সিমাম, যদি ইন্ডিয়ার মধ্যে হেডকোয়ার্টার বলি, ম্যাক্সিমাম হেডকোয়ার্টার কোথায় বলো তো? মুম্বাইতে। কারণ মুম্বাই আমাদের এমন একটা মেট্রোপলিটন সিটি যেখান থেকে ওই যে বলে না যে কথাতেই আছে না যে পয়সা কামাতে হলে আমাদের মুম্বাই যেতে হবে, কারণ মুম্বাই হচ্ছে আসল পয়সা কামানোর জায়গা। তো মানে খুবই খারাপ কথা এটা, কিন্তু তাও দেখো এরকমই কিন্তু প্রচলিত আছে আমাদের সমাজে। তো সেই জন্য আমরা সেটার সাথে রিলেট করেও বলতে পারি, একদম ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া যদি বলা হয় তো মুম্বাই একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে কিন্তু সব থেকে ফেমাস, তাই তো? তো সেই জন্যই কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে ন্যাশনাল অর্গানাইজেশনের ফাইন্যান্স অর্গানাইজেশন গুলো আছে সেগুলো মুম্বাইতে অবস্থিত। নেক্সট চলে আসো হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অ্যান্ড যেহেতু এই বছর আমাদের ইলেকশন হলো, তাই জন্য এই ইলেকশন কমিশন থেকে আমাদের ভালো প্রশ্ন আসতে পারে। ইসিআই বলা হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। এটা কত সালে তৈরি হয়েছে? 1950-তে তৈরি হয়েছে, 1950 সালে তৈরি হয়েছে। এখান থেকে একটা প্রশ্ন দেয়, এটা যদিও তোমরা ইতিহাসের অ্যাঙ্গেল থেকে পড়বে, যে প্রথম স্বাধীন ভারতে বা ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পরে, ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে ভারতে যে ভোট হয়, ইলেকশন হয়, সেই ইলেকশন কত দিন ধরে হয়েছিল? প্রথম স্বাধীন ভারতের ইলেকশন নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। জেনে রাখো এটা 1950 থেকে 1951 পর্যন্ত, মানে পুরো এক বছর, মানে এক বছর টোটাল 12 মাস বলবো না, বাট ওই 1950-র নভেম্বর থেকে 1951-এর ফেব্রুয়ারি মার্চ অব্দি একটা পুরো ইলেকশন কিন্তু সংগঠিত হয়েছিল, মানে বিপুল পরিমাণে। এটা সব থেকে বড় ইলেকশন বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা সব থেকে বলতে পারো যে লার্জেস্ট ইলেকশন প্রসেস এটা হয়েছিল, ঠিক আছে? তো সেটা কিন্তু হয়েছিল স্বাধীন ভারতে। এবার সেই সময় আমাদের ইসিআই তৈরি করা হয় 1950-তে। হ্যাঁ, মানে 1950-তে আমাদের ইলেকশন কমিশন গঠিত হয়। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে কিভাবে এটা তৈরি করা হবে, সেই মানে কিভাবে ভোট নেওয়া হবে বা ইলেকশন তৈরি করা হবে। এবং সেখান থেকে এই প্রসেসটা 51 to 52 পর্যন্ত গড়িয়েছিল। ঠিকই বলছো তোমরা, আমি ইলেকশন কমিশন তৈরি হওয়া থেকে ইলেকশন পর্যন্ত যেটা, সে ডিউরেশনটা বললাম। যদি এবার ইলেকশন হওয়ার ডিউরেশন বলি, তাহলে সেটা হচ্ছে এইটা, 51 থেকে 52। সিমিলারলি দেখো আমাদের যে প্ল্যানিং কমিশন, জেনে রাখো আমাদের যে প্ল্যানিং কমিশন, এটা তৈরি হয়েছিল হচ্ছে 1950-তে, ঠিক আছে? প্ল্যানিং কমিশন তৈরি হয়েছে 1950-তে, বাট আমাদের যদি বলি ফার্স্ট 5-year প্ল্যান, সেটা কত সালে আনা হচ্ছে? 1951-এ। 1951 থেকে 1956 পর্যন্ত, সিমিলার এইরকম ব্যাপারটা, ঠিক আছে? তো এই জিনিসটাই হয়েছিল। একদম 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 লিস্ট রেডি করতেই টাইম লেগে গেছিল এটা, একদমই তাই, ঠিক আছে? তারপরে 51 থেকে 52 পর্যন্ত ইলেকশনটাকে সংগঠন করা হয়। তারপর 52 এরও এন্ডে গিয়ে, মানে 52 থেকে 53 পর্যন্ত টাইম লেগেছিল হচ্ছে তোমার মানে সরকার গঠন থেকে শুরু করে পুরো পরিস্থিতি সামলাতে। এবং তারপর দেখো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, তার মাঝখানে 51 থেকে 5-year প্ল্যানিং কে নিয়ে আসা হয়েছিল। ওকে, আচ্ছা এইবার চলে আসো হচ্ছে আমাদের সায়েন্সের মধ্যে। সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইমে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তৈরি করা হয়। ইন্ডিয়ান স্পেস
রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে আমরা ইসরো বলে থাকি, যেখানে আমাদের সমস্ত সায়েন্টিফিক কাজকর্মগুলো হবে, যেখানে গবেষণা করা হবে সায়েন্স রিলেটেড, টেকনোলজি রিলেটেড, আমাদের রকেট রিলেটেড ইত্যাদি ইত্যাদি। এবং সেটা তৈরি হচ্ছে 1969-এ। তারপর আমরা 1975-এ কি দেখতে পাচ্ছি আমাকে বলো তো? 1969-এ এটা তৈরি হওয়ার পরেই 1975-এ একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। সেটা কি? যেখানে ইসরো ইনভলভড ছিল। কি ঘটেছিল দেখি, ঝটপট বলো। স্যাটেলাইট রিলেটেড, সবকিছু রিলেটেড, সায়েন্টিফিক, সায়েন্স রিলেটেড যা কিছু। ফার্স্ট লঞ্চ হয়েছিল, কি লঞ্চ হয়েছিল নেহা বলো? আচ্ছা, ফার্স্ট স্যাটেলাইট, একদম ভেরি গুড, এটাই জানতে চাইছিলাম, একদম এটাই জানতে চাইছিলাম যে আর্যভট্ট, আর্যভট্ট না, চন্দ্রযান নয়, চন্দ্রযান নয়, আর্যভট্ট আমাদের প্রথম স্যাটেলাইট, সেটা নিয়ে যাওয়া হয়, একদম ঠিক, একদম। রাকেশ শর্মা, সেও স্পেসে গিয়েছিল এই টাইমে। তো 1975 এই সালটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সেখানে ইসরোর সাথে সাথে যুক্ত ছিল হচ্ছে আমাদের রাশিয়ার যে বলতে পারো বা ইউএসএসআর এর যে মহাকাশ গবেষণা কেন্দ্র, সেটা আমি যখন তোমাদের সায়েন্স টেকনোলজি পড়াবো তখন আরো ডিটেলে বলে দেবো। তো এখন আপাতত জেনে রাখো যে ইসরোর সাথে সাথে সাহায্য করেছিল ইসরোকে ইউএসএসআর এর যে মহাকাশ গবেষণা কেন্দ্র তারা। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি হচ্ছে আমাদের ডিফেন্স রিলেটেড একটা অর্গানাইজেশন, সেটা হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আবারও বলছি ফুল ফর্মগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আচ্ছা, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার আছেন তার নাম কি দেখি? তেমনি বলো তো দেখি, আমাদের ইসরোতে এখন চেয়ারপারসন কে রয়েছেন 2026 সালে? 2026 সালে ইসরোতে চেয়ারপারসন কে রয়েছেন? রাজনাথ সিং হয়ে যাচ্ছেন আমাদের ডিফেন্স মন্ত্রণালয়ের একদম মন্ত্রী। একদমই তাই, ভেরি গুড, প্রত্যেকে সঠিক। এবার আমাকে বলো তো দেখি যে ইসরোতে বর্তমান চেয়ারপারসন কে আছেন 2026 সালে? এগুলো কিন্তু স্ট্যাটিক পার্ট নয়, কিন্তু তাও আমি তোমাদেরকে একটু রিভাইজ করিয়ে দিচ্ছি। একদম একদম ঠিক বলেছো অনিরুদ্ধ, বাকিরা উত্তর দাও দেখি। ভি নারায়ণন, একদম ভি নারায়ণন। না, অন্যদের কমেন্ট তোমরা দেখতে পাবে না, কারণ এখানে প্রায় 1000 জনের উপর ক্লাস করছে, তো অন্যদের কমেন্ট দেখতে গেলে নিজেদের পড়াশোনা আর হবে না। আমাকে দেখো, আমাকে দেখতে খারাপ লাগলে নোটস দেখো, ঠিক আছে? চলো, আচ্ছা, ভি নারায়ণন, একদম। চলো এইবার আমরা চলে আসি হচ্ছে, আচ্ছা এটা বলে দিই, 1958-এ আমাদের ডিআরডিও তৈরি হয়েছিল। এবং এই সালটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানো তো? কেননা এই 1958-এ আমাদের নাসা তৈরি হয়েছিল। নাসা কোথাকার স্পেস রিসার্চ অর্গানাইজেশন? ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেটা হচ্ছে নাসা। সেই নাসাও কিন্তু তৈরি হয়েছিল 1958-এ। ওকে, আচ্ছা এবার তাহলে এই সিমিলার সালগুলো যখন মানে তোমার ম্যাচ করে যাচ্ছে, এগুলোকে কিন্তু এইভাবেই পড়বে, এভাবেই রিভিশন দেবে। তাহলে কি হবে বলো তো? একটা সালের মধ্যে যাবতীয় যা যা ঘটনা ঘটেছিল সেগুলো তোমাদের একবারে তৈরি হয়ে যাবে, ওই আলাদা আলাদা করে পড়তে হবে না। তাই একটু মিল রেখে রেখে পড়ার চেষ্টা করবে, তাহলেই দেখবে হয়ে যাবে। আচ্ছা, এইগুলোর যদি আমি বলি ইসরো তার যে কি বলবো হেডকোয়ার্টার, সেটা কিন্তু কোথায় রয়েছে? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কোথায়? কর্ণাটকে। আমাদের রাজ্য থেকেও প্রশ্ন আসতে পারে, আমাদের জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে, তো অবশ্যই জেনে রাখবে এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো বলেছে যে ডিআরডিও কিন্তু আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। আর তারপরে হচ্ছে আমাদের ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ভেল। আমাদের ইলেকট্রনিক্স এর উপরেও তো গুরুত্ব দিতে হবে। দেখো, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পরে বিভিন্ন জায়গাগুলো ঘেটেছিল, রাজনৈতিক জায়গা তো ঘেটেই ছিল, তার সাথে সাথে তার অর্থনীতি ঘেটেছিল, তার সাথে সাথে তার এই যে কি বলবো, যে জায়গাগুলো সোর্স অফ ইনকামের জায়গা, সেই জায়গাগুলো
ঘটেছিল, তো পুরো ব্যবস্থাটাকেই, পুরো সিস্টেমটাকেই কিন্তু নতুন করে সাজাতে হচ্ছে। তাই জন্য আমরা দেখব 2000 সালের আগে অবধি, 1947 থেকে 2000 সাল, এই যে টাইম বিইংটা না, এই সময়টাতে প্রচুর ইম্পর্টেন্ট অর্গানাইজেশন তৈরি করা হয় একে একে, ধাপে ধাপে, যাতে কি হয়, যে আমাদের বিজ্ঞানের রিলেটেড বলো, বা আমাদের স্বাস্থ্য রিলেটেড বলো, বা আমাদের ধরে নাও যে কৃষি ক্ষেত্রে বলো, সমস্ত জায়গাগুলোতে দেখো, আমাদের ইলেকট্রনিক্সের জায়গা থেকে বলো, প্রতিরক্ষার জায়গা থেকে বলো, সমস্ত জায়গাগুলোতে যাতে একদম কম্প্যাক্ট এক একটা করে অর্গানাইজেশন তৈরি হয়, এক একটা করে বডি তৈরি হয়, এবং তারা যাতে এই আমাদের সিস্টেমটাকে স্ট্রং বানাতে পারে, সেইগুলোর জন্যই কিন্তু এই অর্গানাইজেশন গুলো তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আজকেই হবে। হিরক, যাবে পরীক্ষা দিতে? আমি কতবার তোমাদের বলছি ভাই, তোমরা একটু পড়ায় মন দাও। পরীক্ষা কবে হবে সেটা যারা বসে আছে নবান্নতে এবং আমাদের রাইটার্স বিল্ডিং এ, বা আমাদের কেন্দ্রের গদিতে দিল্লিতে, তারা বলবে। আমি তুমি বলার কেউ নই। যেটা পড়ানো হচ্ছে ভাই সেটা পড়ো। একদম লাইভ সেশনে এগুলো থাকবে। আচ্ছা, নাসার হেডকোয়ার্টার কোথায় বলো তো? ইউএসএ তে তো অবস্থিত। ইউএস এর কোথায় নাসা রয়েছে বলতে পারবে কেউ? তোর যা প্রশ্ন করেছে এটা, নাসার হেডকোয়ার্টার ম্যাম কোথায়? দেখি কি বলো তোমরা। ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া। ইয়েস, ঠিক আছে। চলো এবার চলে আসি আমরা ভারত ইলেকট্রিক্যালস লিমিটেডে। যখন হেভি ইন্ডাস্ট্রি তৈরি করার কথা বলা হয়েছিল, মনে করো যখন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আমাদের আসে, এটা ফোকাস করেছিল হচ্ছে এগ্রিকালচারকে, যে আমাদের এগ্রিকালচারকে স্ট্রং বানাতে হবে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যখন আসে, তখন সেটা ফোকাস করেছিল হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিকে, যে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিকে স্ট্রং বানাতে হবে। হেভি ইন্ডাস্ট্রি, ভারী শিল্প, যেটা লৌহ ইস্পাত শিল্প, সেটাকে স্ট্রং করতে হবে। অ্যান্ড তারপরে আইআইটি তৈরি হয়। আইআইটি তৈরি হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে এই অর্গানাইজেশন গুলোকে বা তৈরি করা হয়, যেরকম হচ্ছে ভেল। ওকে, 1964-এ তৈরি হচ্ছে নিউ দিল্লিতে। ওকে, আচ্ছা, 1956 থেকে কত সাল পর্যন্ত হয়েছিল আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বলো দেখি? 61, একদম 1961। তারপরে যখন থার্ড 5 ইয়ার প্ল্যান চলে আসলো, থার্ড 5 ইয়ার প্ল্যানে এগ্রিকালচারও ছিল, হেভি ইন্ডাস্ট্রিও ছিল, তার সাথে সাথে আমাদের বলতে পারো যে অন্যান্য যে বিষয়গুলো, মানে ফাইন্যান্স রিলেটেড যে বিষয়গুলো, সেগুলোকেও রাখা হয়েছিল। ঠিক আছে, কিন্তু থার্ড 5 ইয়ার প্ল্যান আমাদের আনসাকসেসফুল হয়, ওটা সাকসেসফুল হতে পারে না, ব্যর্থ হয়, যেহেতু চায়নার সাথে ইন্ডিয়ার যুদ্ধ লেগে গেছিল 1964-এর টাইমটাতে। তো সেই জন্য ওটা কিন্তু 1962-এর টাইমটাতে করে, তাই জন্য ওই টাইমে কিন্তু আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যানটা সাকসেসফুল হতে পারেনি। ঠিক আছে, তো এই জায়গাগুলো যদি আমরা মিলিয়ে মিলিয়ে পড়ি, তাহলে দেখবে আমাদের অনেকটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সমস্ত জিনিসপত্র। এবার দেখো 1975-এ আমাদের থার্মাল পাওয়ারকেও তো ইমপ্রুভ করতে হবে। তো এলো হচ্ছে এনটিপিসি, মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তারপর তৈরি হচ্ছে আমাদের 1956-এ, দেখো এটা হচ্ছে আমার 1956, মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যখন এন্ড হচ্ছে, সেই টাইমটাতে নিয়ে আসা হচ্ছে এলআইসি। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে আমাদের জীবন বীমা করা হয়ে থাকে, তাই তো? জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি, এলআইসির ট্যাগলাইন না? তো সেইটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে 1956-এ। ওকে, এটারও দেখো হেডকোয়ার্টার সিমিলার, মুম্বাইতে অবস্থিত, যেহেতু এটা ফাইন্যান্স রিলেটেড একটা অর্গানাইজেশন, বাট এনটিপিসির হেডকোয়ার্টার দেখো নিউ দিল্লিতে অবস্থিত। তারপর দেখো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই, এটা 1965-এ তৈরি হচ্ছে, নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, একদম। তারপর দেখো আরেকটা জিনিস, এটা আমাদের কিন্তু স্বাধীনতার আগের ঘটনা, 1929। 1929-এ কি তৈরি হয়েছিল? আইসিএআর। যখন তোমরা
মানে ইকোনমিক্স এর কিছু কিছু জিনিসপত্র পড়বে, সেইগুলোতে দেখবে এই এই অর্গানাইজেশন গুলোর কথা আসে। তোমাদের কারোর কোনো ব্যাকগ্রাউন্ডে ইকোনমিক্স ছিল? আমি জানি না ছিল নাকি, বাট যদি কারোর ইকোনমিক্স থাকে তো তারা কিন্তু দেখতে মানে তারা জানবে এটা। আচ্ছা, ছিল। তো এই ICAR থেকে শুরু করে নাবার্ড থেকে শুরু করে এই অর্গানাইজেশন গুলো পড়েছো তো তোমরা, যে কখন এগুলো তৈরি হচ্ছে অ্যান্ড অল? তো একদম, হুম, হ্যাঁ, এগুলো তোমরা পড়েছো, হ্যাঁ। তো ওইগুলোও কিন্তু আমাদের একটু ঝালিয়ে নিতে হবে, যে কখন তৈরি হচ্ছে, কোথায় হেডকোয়ার্টার। এর থেকে বেশি গভীরে প্রশ্ন আসবে না যে কি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, না, বাট কত সালে হয়েছে এবং কোথায় এর হেডকোয়ার্টার, এইটুকু আমরা দেখে রাখবো, যেগুলো এগুলোও কিন্তু আমাদের দরকার। ওকে, তো এগ্রিকালচার রিলেটেড একটা অর্গানাইজেশন যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেটা তৈরি হয়েছে নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার। তারপর দেখো নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, 1982-তে এটা তৈরি হয়েছে, এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোই এগ্রি সেক্ট থেকে বিলং করছে ঠিকই, প্লাস এগুলো কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্টও আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে রাখবে, ICAR আর নাবার্ডটা। ওকে, চলো পরেরটায় চলে আসো। এবার আমরা একটু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটাকে নিয়ে পড়বো। হ্যাঁ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের আগে তৈরি হয়েছিল 1929-এ, যখন ভারত মানে ব্রিটিশ শাসন ব্যবস্থা, কিন্তু তারপর এই মানে এই অর্গানাইজেশনটাকে কিন্তু মার্চ করে দেওয়া হয় নাবার্ডের সাথে। ঠিক আছে, হুম, ওকে, ঠিক আছে। এবার বলো, থার্মাল পাওয়ার, বাবা, যেখান থেকে মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, থার্মাল পাওয়ার, বোঝাতে পারলাম? হ্যাঁ, নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন DC। আমি ক্যালিফোর্নিয়া বলেছিলাম? ওকে ওকে, হুম। ইয়ার মনে রাখার তো কোনো শর্ট ট্রিক হয় না শুভ্রদীপ। ইয়ার যত তুমি এইরকম আমি যেরকম বলছি যে গল্পের মতো করে যদি তোমরা পড়ো, তাহলে জিনিসটা মনে থেকে যাবে, এবং প্রত্যেকটা সিচুয়েশনকে ধরে ধরে পড়ো, যে এইটা কেন তৈরি হচ্ছে, একটা অর্গানাইজেশন তৈরি হওয়ার পিছনের রিজন কি থাকতে পারে, সেই অনুযায়ী সালটাকে একটা আইডিয়া করে নাও, যে এই সালটা তার মানে এই অর্গানাইজেশনটা তৈরি হওয়ার জন্যই আছে। মানে এরকম অ্যাবসার্ড চিন্তা ভাবনা যেন না থাকে, যে ভাই আমার ইসরো 1969 আমরা জানি, কিন্তু কোনোভাবেই যদি অপশানে 2015 সাল আসে আমরা যেন উত্তর না করি, বা আমাদের যদি 1920 সাল আসে যেন উত্তর না করি। কারণ আমাদের মাথার মধ্যে একটা আইডিয়া তৈরি হবে যে ভারতের নিজস্ব মহাকাশ গবেষণা কেন্দ্র, এটা তখনই তৈরি হতে পারে যখন ভারতের ইকোনমিক কন্ডিশন তাও একটু স্টেবল হবে। আর ইকোনমিক কন্ডিশন কখন স্টেবল হবে? যখন ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এন্ড হয়েছে, ভারতের নতুন সরকার তৈরি হয়েছে, ভারতের ভোট সিস্টেম মিটে গেছে, নতুন 5 ইয়ার প্ল্যান গুলো আসছে, সেই টাইমে যখন এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এই জায়গাগুলোর থেকে আমরা ইনকামটা আমাদের ভালো আসছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে, গ্রো হচ্ছে, সেই সময় না আমরা মহাকাশ গবেষণা নিয়ে ভাবতে পারবো? তার আগে তো আর ভাবতে পারবো না। তো সেই হিসাবে একটা মাথার মধ্যে পুরো লজিক তৈরি করো, যে এটার পরে এটা হতে পারে, তার আগে কখনোই হতে পারে না, বা তার পরেও হতে পারে না। তো এইভাবে যদি তোমরা 2-1 বার জিনিসগুলোকে একটুখানি নিয়ে ঘেটে পড়ে দেখো না, দেখবেই জিনিসটা তৈরি হয়ে যাবে। কোন রকম কোনো মানে মুখস্থ করার কিন্তু চেষ্টা করো না। আমি বারবার বলবো, স্ট্যাটিক জিকে মুখস্থ করে পারবে না, কারণ স্ট্যাটিক জিকে একটা বিশাল জায়গা। ওকে, তো তুমি যখন একটা সমুদ্রে ধরো স্নান করতে, মানে সমুদ্র ধরো তুমি ইয়ে করতে যাচ্ছ, সাঁতার কাটতে যাচ্ছ, তুমি বিশাল বড় সাঁতুরে তুমি ন্যাশনাল লেভেল পার হয়ে গেছো, এবার তুমি সমুদ্রে নামছো সাঁতার কাটতে, ঠিক আছে? তো তখন তুমি কি করবে? সমুদ্রের যে সিচুয়েশন বা সমুদ্রের যে কন্ডিশন, সেটা তো তোমাকে বুঝতে হবে। তুমি জানো না পাড়ে দাঁড়িয়ে যে সমুদ্রের মাঝখানে কতটা জল আছে, বা ওখানে আমাকে কতটা ঢেউ
পেরোতে হবে। কিন্তু তুমি জানছো যে পাড়ে দাঁড়িয়ে দেখছো যে বড় বড় ঢেউ আসছে, আছড়ে পড়ছে, তো তোমাকে ওইভাবেই ক্যালকুলেট করতে হবে না যে এখানে আমার যদি এতটা হাইটে ঢেউ আসে তাহলে আমার ওইখানে গেলে কতটা হাইটে ঢেউ আসবে বা কতটা আমাকে ওখানে এফোর্ট দিতে হবে সাঁতার কাটার জন্য। এই যে ক্যালকুলেশনটাকে, এই লজিকটাকে নিজেদের মাথার মধ্যে সাজাও। একদম জিকে লজিক দিয়েই হয়, লজিক ছাড়া কিছু হয় না। চলো এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনে। ইউনাইটেড নেশন, ইউএন দ্বারা আমরা এটাকে সম্বোধন করে থাকি। এটা তৈরি হচ্ছে 1945-এ। এবার দেখো একদম লজিক, ইউএন, ইউনাইটেড নেশন, সমস্ত যে নেশন, নেশন বলতে আমরা কি বুঝি, দেশ, তাহলে এই সমস্ত দেশকে ইউনাইটেড করার ব্যাপার ঘটছে, তাই তো? ইউনাইটেড মানে কি, একত্রীকরণ করতে হবে। তাহলে এতগুলো দেশকে যদি আমি একত্রীকরণ করি বা ইউনাইটেড করি, তাহলে তার সেটা আমার কখন পসিবল? যখন সমস্ত দেশগুলো নিজেদের মধ্যে ঘেটে আছে, যখন সমস্ত দেশগুলো একে অন্যকে সহ্য করতে পারছে না, সেই টাইমে আমাকে সেই দেশগুলোর সঙ্গে যদি আমি শান্তি চুক্তি করতে পারি, বা সেই দেশগুলোর মধ্যে যে একটা মনোমালিন্য চলছে সেইগুলো, তুমি ধরো না একটা ঘরের মধ্যে তোমার মায়ের সাথে বাবার সাথে ঝগড়া হয়েছে, মা বাবা যদি ওই ঘরে থাকছে, তুমি এই ঘরে থাকছো, তখন তোমার ঠাকুমা বা তোমার দাদু এসে বুঝলো ব্যাপারটা, আচ্ছা এরকম ঘটেছে, চলো এদের মধ্যে একটা শান্তি নিয়ে আসি আমি, তো তখন তারা উদ্যোগ নিয়ে এই কাজটা করে থাকে। সিমিলারলি ইউনাইটেড নেশনও তৈরি হয়েছিল একই প্রসেসে। কেমন করে? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপরে সমস্ত দেশগুলোর মধ্যে অশান্তি, বেকারত্ব, মারামারি, দাঙ্গা, মানে যাচ্ছে তাই অবস্থা। এখন যেটা তোমরা দেখতে পাবে আবার আমাদের মানে ইরান, ইরাক, তোমার রাশিয়া, ফ্রান্স, সমস্ত দেশগুলো একেবারে উত্তাল হয়ে আছে। তো সেই একই সিচুয়েশন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হয়েছিল। তো তখন তাদের মধ্যে এই শান্তি ব্যাপারটাকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু ইউনাইটেড নেশন তৈরি করা হলো। এখনো পর্যন্ত তোমরা যদি একটু জিও পলিটিক্যাল খোঁজ খবর রাখো, তাহলে জানতে পারবে যে যদি কোনো দেশের সাথে কোনো দেশের একটা মনোমালিন্য হয় বা এরকম যুদ্ধ বাঁধে, তখন তাকে কিন্তু ইউনাইটেড নেশনের কাছে মানে তোমার করতে হয়, মানে তোমার কি বলবো, দায়বদ্ধ থাকতে হয় যে আমি কেন এটা করলাম, কেন বম ফেললাম, কেন তার সাথে আমি খারাপ ব্যবহার করলাম, এটা কিন্তু জবাবদিহি দিতে হয় ইউনাইটেড নেশনকে। এবং ইউনাইটেড নেশন চাইলে তাকে কোণঠাসা করে দিতে পারে, শাস্তি দিতে পারে, তার সাথে বাণিজ্য বন্ধ করে দিতে পারে, মানে শাস্তি দেওয়ার জন্য যে তুমি কেন অন্য দেশের সাথে ঝামেলা করছো ভাই। এই ব্যাপারটা কিন্তু ইউনাইটেড নেশনের কাছে ক্ষমতা আছে, সে করতে পারে। ঠিক আছে, তো সেই জন্যই 1945 একটা আদর্শ সাল, যেই টাইমে ইউনাইটেড নেশন তৈরি করা হলো। ঠিক আছে, দেখো নিউ ইয়র্ক ইউএসএ তে এটা অবস্থিত। এবার আরেকটা মজাদার কথা আমি বলে দিই, ইউনাইটেড নেশনের কিন্তু অনেকগুলো সাব ব্রাঞ্চ আছে। সাব ব্রাঞ্চ বলতে ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনইপি ইত্যাদি প্রচুর রকমের, ইউএনসিটিএডি, এই ধরনের প্রচুর কিন্তু সাব ব্রাঞ্চ রয়েছে। সেইগুলো যে নিউ ইয়র্কে হবে এমনটা কিন্তু নয়। ওকে, সেগুলো যে নিউ ইয়র্কেই অবস্থিত হবে এমনটা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এই মানে বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, তো এবার দেখো তারপরে আমরা চলে আসবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, যেটা তৈরি হচ্ছে 1948-এ। যেটাও তৈরি হচ্ছে কখন, 1948-এ। মানে আমাদের স্বাস্থ্যকেও তৈরি করতে হবে, শুধু ইউনাইটেড করলে তো হবে না, এবার স্বাস্থ্যকেও ঠিকঠাক করতে হবে। তাই জন্যই কিন্তু এই অর্গানাইজেশনটাকে তৈরি করা হলো। অ্যান্ড WHO কত সালে এস্টাবলিশ হলো? WHO এস্টাবলিশ হলো 7th of April, যেই দিনটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করে থাকি। রাইট, এই দিনটাকে কিন্তু আমরা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করে থাকি। এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, তারপর ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কি হলো? যে কিনা মানিটারি ফান্ড দেবে সকলকে। কারোর টাকার দরকার, সে হয়তো খুবই ক্ষতিগ্রস্ত একটা দেশ, খুবই ধুঁকছে, তো তাকে টাকা দিয়ে সাহায্য করবে ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করা হলো 1944-এ, কারণ অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি আমরা ভেঙে গিয়েছিলাম, পুরো সারা বিশ্বের মধ্যে এই মানে ব্যাপারটা ছড়িয়ে পড়েছিল যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়। তো এটাও আমাদের কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি। তারপর দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ। আইএমএফ
তৈরি হচ্ছে 1944, এই দুটোই আমাদের 1944 এ তৈরি হয়েছে, আর তারপরেই আমাদের ইউনাইটেড নেশন তৈরি করা হয়। ওকে, আচ্ছা, এটাও কিন্তু আমাদের ওয়াশিংটন ডিসিতেই অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO যেটা তৈরি হচ্ছে 1995 এ। দেখো, এইগুলো তৈরি হওয়ার পরে মানে আমাদের স্বাস্থ্যকে ঠিক করা হলো, আমাদের অর্থনৈতিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF তৈরি করা হলো, তারপর দেশগুলোর মধ্যে যাতে একটা শান্তি বজায় থাকে তার জন্য UN তৈরি করা হলো, তারপরে গিয়ে দেশগুলোর মধ্যে যাতে ব্যবসা বাণিজ্যটাকে চালু করা যায় তার জন্যই কিন্তু WTO তৈরি করা হলো। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই লজিক্যাল ভাবে আমাদের পড়তে হবে। নেক্সট দেখো, আমাদের লেবার অর্গানাইজেশন। লেবার অর্গানাইজেশন তৈরি হয়েছিল, এটা কিন্তু আবারও বলে দিই, এটাও কিন্তু আমাদের স্বাধীনতার আগে তৈরি হয়েছিল 1919 এ। ওকে, কারণ আমাদের মানে এটার প্রাক ওই ইতিহাস যদি আমরা ঘেটে দেখি, সেই শ্রমিক আন্দোলন অ্যান্ড অল, সেই টাইমের একটা প্রভাব এসে পড়েছিল। ওকে, সেই জন্য ILO তৈরি করা হয়, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে রয়েছে। অপ্রাসঙ্গিক বাবু, এটা এখন এখন এটা বলতে পারছি না, ঠিক আছে, এটা পরে কোনো এক সময় আমি বলে দেবো। আচ্ছা, নেক্সট এখানে চলে আসো, ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা কত সালে তৈরি হচ্ছে 1945 এ, কারণ এটা আমাদের UN এরই পার্ট। ওই যে বললাম ইউনেস্কো, তারপরে ইউনিসেফ, UNCTAD, এই যে অর্গানাইজেশন গুলো, এগুলো আমাদের ইউনাইটেডেরই পার্ট। দেখবে ইউনাইটেড নেশন সায়েন্টিফিক যে অর্গানাইজেশন সেগুলো আমাদের হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই ইউনেস্কোটা আমরা খেয়াল রাখবো, ইউনেস্কো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে তৈরি হচ্ছে এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউনিসেফ তৈরি হচ্ছে চিলড্রেন্স ফান্ডের জন্য, বাচ্চাদের কেউ তো তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এটাকেও তো বেটারমেন্ট করতে হবে, তো তার জন্যই কিন্তু ইউনিসেফ তৈরি করা হয়। ইউনিসেফ 1946 এ এটা তৈরি হয়েছিল এবং নিউ ইয়র্ক, USA তে এটা তোমার হেডকোয়ার্টার রয়েছে। তারপর দেখো ওপেক, ওপেক হচ্ছে আমাদের পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, যেখানে পেট্রোলিয়াম বা যেটা আমরা এখন বলি না ক্রুড অয়েল, তো সেই ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম এক্সপোর্ট করা হবে, তো সেইটা কার কাছে দায়বদ্ধ থাকবে, কে এই জিনিসগুলোকে রেগুলেট করবে, ওপেক। ওপেক কিন্তু এই জিনিসগুলোকে দেখে থাকে যে কোন দেশ পেট্রোলিয়াম দিচ্ছে কাকে, কতটা পরিমাণে দিচ্ছে, কোন দেশ থেকে এগুলো এক্সপোর্ট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় ঘটনা, জিনিসপত্র কে অর্গানাইজ করে থাকে, ওপেক। 1960 এটা চালু হয়েছিল, ভিয়েনা, অস্ট্রিয়াতে হচ্ছে হেডকোয়ার্টার। WMO, মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আবহাওয়া, ঠিক আছে, সেই ব্যাপারটাও 1950 তৈরি হয় এবং জেনেভা, সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার। এবার আমরা চলে আসব কিছু আমাদের সংগঠন তৈরি হয়েছিল, সেই সংগঠনগুলোর জায়গায়। যেরকম দেখো, আসিয়ানের পুরো নাম কি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। মানে কি, সাউথ ইস্টের যে জায়গাগুলো রয়েছে, কি বলছি, সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্বের যে এশিয়ার কান্ট্রির গুলো রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, তারা মিলে একটা সংগঠন তৈরি করে। সেই সংগঠনটা হচ্ছে, এগুলো আমি যেগুলো বললাম এগুলো কিন্তু পুরো ওয়ার্ল্ড বেসিসে, এবং এগুলো এক একটা নিজস্ব মানে অর্গানাইজেশন, এরা কিন্তু সংগঠন না, এগুলো হচ্ছে এক একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বলা যেতে পারে। বাট এটা যেটা তৈরি হচ্ছে, আসিয়ান বলো, বিমস্টেক বলো, ব্রিক্স বলো, নাটো বলো, ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে অনেকগুলো দেশ মিলে একটা সংগঠন তৈরি করে। সেই রকমই সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে তারা মিলে তৈরি করলো আসিয়ান, ঠিক আছে। আসিয়ান 1967 থাইল্যান্ডের ব্যাংককে এটা তৈরি করা হয়েছিল। তাহলে এর হেডকোয়ার্টার কোথায় যদি প্রশ্ন করে, কি উত্তর হবে, থাইল্যান্ড, ব্যাংকক। ওকে, এবার শুরুতে মানে আমরা যদি দেখি যে এই অর্গানাইজেশনটার কতজন মেম্বার আছে, তো মেম্বার রয়েছে আমাদের টোটাল 10টা, এবং এই 10টা দেশের নাম এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে, একটু দেখে নিও। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, তারপর এই যে দেশগুলো দেখছো, ব্রুনেই, তারপর হচ্ছে তোমার ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ক্যাম্বোডিয়া, এগুলো কিন্তু পরে পরে যুক্ত হয়। ইনিশিয়ালি এই কটা দেশ ছিল, 5টা, বা প্রাথমিকভাবে এই কটা দেশ কিন্তু মেম্বার কান্ট্রি হিসাবে ছিল। দাঁড়ো,
তারপরে 1984 বা 1984 সালে এসে যুক্ত হলো ব্রুনেই, তারপর 1995 সালে যুক্ত হলো হচ্ছে ভিয়েতনাম, 1997 সালে দুটো দেশ যুক্ত হলো, লাওস আর মায়ানমার, তারপর 1999 সালে কম্বোডিয়া, এইগুলো কিন্তু যুক্ত হলো। ঠিক আছে, তো এইভাবে তৈরি হলো আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে দেশের সংগঠন সেটা হচ্ছে আসিয়ান। এবার প্রশ্ন কি আসে দেখো, জেনে রাখো এটা, প্রশ্ন আসে ভারত আসিয়ানের সদস্য? উত্তর হবে নো, দ্য বিগ নো। ভারত কিন্তু আসিয়ানের সদস্য নয়, কারণ ভারত দক্ষিণ পূর্ব এশিয়াতে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার পার্টই নয় ভারত, একদম দক্ষিণ এশিয়ার পার্ট হচ্ছে ভারত। তাই দক্ষিণ পূর্ব এশিয়াতে যা যা কান্ট্রিগুলো আছে তার মধ্যে ভারত কিন্তু নেই, তাই ভারতের নামও এখানে নেই। দেখো, ভারতের নামও এখানে নেই, না ভারত আছে, না বাংলাদেশ আছে, না শ্রীলঙ্কা আছে, ভারতের অ্যাসোসিয়েটেড যে দেশগুলো তারাও কিন্তু নেই। তো ভারত কোনোভাবেই আসিয়ানের পার্ট কিন্তু নয়। প্রশ্ন এখান থেকে দেয় যে আসিয়ান মেম্বার কান্ট্রির মধ্যে ভারতের নাম আছে কিনা, তো বিগ নো হবে আমাদের উত্তর। ওকে, আচ্ছা, আসিয়ানের লোগোটা তোমরা দেখে রাখতে পারো। আর এটা জেনে রাখো যে তাইমুর লেস্টে, পূর্ব তাইমুর, যেটা তাইমুর লেস্টে ওদের উচ্চারণে, তো 2022 সালে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছিল। এবার জেনে রাখো কিছু না এরকম অবজার্ভিং মেম্বার কান্ট্রি হিসেবে নিয়ে আসা হয়, যারা বাইরে থেকে এই সংগঠনটা কি কাজ করছে, এই সংগঠনটা কতটা সদুত্তরমূলক কাজ করছে, এইগুলোকে পর্যালোচনা করে, দেখাশোনা করে, মানে হয় না একটা থার্ড আই বা থার্ড আম্পায়ারের মতো কাজ করে হচ্ছে এই তাইমুর লেস্টে। ঠিক আছে, যে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছিল এবং বলা হয়েছিল সে এটাকে পর্যবেক্ষণ করবে এবং আগামী ভবিষ্যতে কোনো একটা টাইমে সে গিয়ে 11তম মেম্বার হিসেবে আসতে পারবে। তো মেম্বার হওয়ার আগে তাকে এই সংগঠনটা কিরকম কাজ করে, এই সংগঠনটার মূল উদ্দেশ্য কি আছে, এই ব্যবস্থাটার সঙ্গে একটা একটুখানি অ্যাকামস্ট্যান্ট হতে হবে, একটু এই ব্যবস্থাটাকে দেখতে হবে। তো সেটার জন্য তাইমুরকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চলে আসা হচ্ছে সার্ক, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন সার্ক। সার্ক কত সালে তৈরি হচ্ছে? সার্ক তৈরি হচ্ছে, আচ্ছা সার্কের ফুল ফর্মটা আগে বলে নি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তার মানে বুঝতে পারছো সাউথ এশিয়ার যে সংগঠন, সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের সংগঠন, এবং তার মধ্যে অবভিয়াসলি হামারা ভারত তো রহেগাই, একটু আগেই বললাম একদম সাউথ এশিয়াতে অবস্থান করছে আমাদের ভারতবর্ষ। তো ভারতবর্ষকে ঘিরে বাকি যে দেশগুলো আছে, দেখো পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এরা থাকবেই। ঠিক আছে, তো ভারতের অ্যাসোসিয়েটেড যে দেশগুলো রয়েছে তারা অবশ্যই থাকবে। তো এরা হচ্ছে আমাদের সাউথ এশিয়ার সমস্ত দেশ, তারা কিন্তু এখানে থাকবে। তো টোটাল 8টা মেম্বার কান্ট্রি আমরা দেখতে পাই। 8টা মেম্বার কান্ট্রির মধ্যে আমরা কাদের কাদের দেখতে পাচ্ছি? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। ওকে, এটা তৈরি হয়েছিল, মানে সার্ক প্রথম তৈরি করা হয় হচ্ছে 8ই ডিসেম্বর 1985-এ, এবং এটার হেডকোয়ার্টার কোথায় দেখো, ঢাকা বাংলাদেশে এর হেডকোয়ার্টার রয়েছে। ঢাকা বাংলাদেশে এর হেডকোয়ার্টার রয়েছে, তাই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এর হেডকোয়ার্টার থেকেই মূলত প্রশ্ন আসে যে সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। ঠিক আছে, তো একটু ভালো করে এটা খেয়াল রাখবে, মুখস্থ রাখবে। আর আফগানিস্তান যে দেশটি সেটা পরে জয়েন করেছিল, আগে 7টা নিয়েই ছিল, তারপর আফগানিস্তান জয়েন করে 2007 সালে। ওকে, চলো সার্কের মেম্বার কান্ট্রিগুলো যারা অবজারভার কান্ট্রি হিসেবে রয়েছে তাদের নামগুলো এখানে দিয়ে দেওয়া আছে, যেমন চায়না, জাপান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, মরিশাস, মায়ানমার এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউনাইটেড নেশন যেরকম তৈরি হয়েছিল সেরকমই ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, শুধুমাত্র ইউরোপ মহাদেশের কান্ট্রিগুলোকে ইউনাইটেড করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো সেই ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু এই এর পার্ট বা এর পর্যবেক্ষক দেশ হিসাবে অবস্থান করছে। এদের পর্যবেক্ষক দেশের সংখ্যা অনেকটাই, তো অত হয়তো প্রশ্ন এখান থেকে দেবে না, মেনলি প্রশ্ন আমাদের এই জায়গাটা থেকে দেবে যে কতজন টোটাল সার্কের মেম্বার রয়েছে। তো জেনে রাখবে টোটাল 8টা মেম্বার সার্কের রয়েছে। ঠিক আছে, চলো
নেক্সট আমরা চলে আসি হচ্ছে বিমস্টেক। বিমস্টেকেরও ফুল ফর্ম আমরা জানবো। বিমস্টেকের মজাদার ব্যাপার হচ্ছে বে অফ বেঙ্গল বা আমাদের বঙ্গোপসাগরকে ঘিরে যে দেশগুলো রয়েছে, এই হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভারতের কোল ঘেঁষে রয়েছে, একদম সুন্দরবনের গা ঘেঁষে। তো এই যে বে অফ বেঙ্গল, সেটাকে ঘিরে কোন কোন দেশ রয়েছে? ভারত তো রয়েছে, ভারত বাদ দিয়েও কি কি আছে? বাংলাদেশ আছে, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, ভুটান আছে। তো এই প্রত্যেকটা দেশ হয়ে যাবে আমাদের কার মেম্বার? এই বিমস্টেকের মেম্বার। কারণ দেখো এর ফুল ফর্ম কি লেখা আছে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে? তো স্ট্যাটিক জিকে কে বলে যে মুখস্থ করতে হয়? না, স্ট্যাটিক জিকেও লজিক দিয়েই পড়া যায়। স্ট্যাটিক জিকে কে লজিক্যালি পড়তে হবে। তুমি যদি এবার শুধু দেশগুলোর নাম ধরে মুখস্থ করতে চাও, অবভিয়াসলি না বুঝে মুখস্থ করলে তো মাথা থেকে বেরিয়েই যাবে। আর পরীক্ষার হলে নানান রকম টেনশন, নানান রকমের জিনিসপত্র কাজ করে। ঠিক আছে? তো সেই সময় তো অবভিয়াসলি মাথার থেকে বেরিয়ে যাবে। তোমাকে যদি একটা হঠাৎ করে প্রশ্ন দিয়ে বলে যে বলো তো দেখি নেপাল বিমস্টেকের মেম্বার কান্ট্রি কিনা, তখন তো তুমি ঘাবড়ে যাবে, আরে মনে তো পড়ছে না, মাথা চুলকাতে শুরু করে দেবে। কিন্তু যদি তোমার একটা আইডিয়া থাকে, ম্যাপের আইডিয়া থাকে, যে হ্যাঁ ম্যাম তো বলেছিল যে আসিয়ান হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো, তাহলে সাউথ ইস্ট এশিয়াতে আমার এই এই দেশগুলো আছে, তাহলে এই এই দেশগুলো আমার আমার না মনে থাকলেও আমি একদম ড্যাম শিওর এটা আমার আসিয়ানেরই পার্ট হবে। সাউথ এশিয়াতে যেগুলো রয়েছে সেগুলো আমার তাহলে এইটার পার্ট হয়ে যাবে, কারণ ভারত আমার সাউথ এশিয়াতে আছে। সিমিলারলি বে অফ বেঙ্গলকে ঘিরে যে আমাদের দেশগুলো আছে, তারা এই বঙ্গোপসাগরের জন্য যে ধরে রাখো যে মাল্টি সেক্টরাল কাজগুলো হয়, টেকনোলজিক্যাল বা ইকোনমিক্যাল আদান প্রদান, এখান থেকে জিনিসপত্র এখানে যায়, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে আসে, এদের মধ্যে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা বা বঙ্গোপসাগরকে ঘিরে যে বাণিজ্যিক ব্যবস্থাটা, সেটা কিন্তু চলতেই থাকে। তো সেটা কিন্তু আমাদের একটা পজিটিভ দিক, যে এই বে অফ বেঙ্গলের সংলগ্ন দেশগুলোর মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে এবং এর জন্য এরা মানে ইকোনমিক্যালি স্ট্রং হতে পারে। তো সেই জায়গাগুলো লজিক্যালি আমাদেরকে পড়তে হবে। ওকে? এবং এটা দেখো কত সালে তৈরি হয়েছিল, 1997 6th of জুন, এবং এটা ব্যাংকক ডিক্লারেশনের দ্বারা, ব্যাংকক ডিক্লারেশনের দ্বারা কিন্তু এটাকে তৈরি করা হয়। ঠিক আছে? ওকে, এবার চলে আসো, বাংলা ইংলিশ দুটোতেই আমি দিয়ে দিয়েছি, একটু দেখে নিও। সদস্য কান্ট্রি টোটাল কতজন আছে সেখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো টোটাল 7টা সদস্য কান্ট্রি আমাদের কিন্তু রয়েছে, একদম বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, একদম ওই জায়গাটা। ওকে, চলো ব্রিক্সটাও আমরা একটুখানি দেখে নিই। ব্রিক্স 2009 সালে তৈরি করা হয়েছিল, যদিও এই ব্রিক্সের কিন্তু কোনো পার্মানেন্ট হেডকোয়ার্টার হয় না, এটা রোলিং প্রসিডিওরে চলতে থাকে। মানে এই বছর যদি আমি এটাকে রুল করি, তো পরের বছর অন্য দেশ এটাকে রুল করবে, তারপরের বছর অন্য দেশ এটার হেডকোয়ার্টার হবে, মানে এরকম ভাবে রোটেশন ওয়াইজ এর হেডকোয়ার্টারটা চেঞ্জ হতে থাকে ওর যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তার রেসপেক্টে। বুঝতে পারলাম? তাহলে আমাদের এখানে ব্রিক্স এর যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ইনিশিয়াল গুলো দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তো ইনিশিয়াল গুলো কি? বি ফর আমরা কি বলতে পারি? বি ফর আমরা কি বলতে পারি? ব্রাজিল। আর ফর কি বলতে পারি? রাশিয়া। আই ফর হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়া। সি ফর হয়ে যাচ্ছে আমাদের চায়না রিপাবলিক। অ্যান্ড এস ফর হয়ে যাচ্ছে আমাদের সাউথ আফ্রিকা। যদিও এই এসটা কিন্তু পরে যুক্ত হয়েছে, আগে আমাদের এতদূর পর্যন্ত ছিল ব্রিক, তারপর যখন এস যুক্ত হয় 2010 সালে, তখন গিয়ে এটা তোমার ব্রিক্স নামকরণটা করে। ঠিক আছে? তো আমাদের আগে টোটাল 4টে মেম্বার কান্ট্রি ছিল ইনিশিয়ালি, তারপরে গিয়ে সাউথ আফ্রিকা যুক্ত করা হয়েছিল। ঠিক আছে? তো এখানে সেটা ডিটেলে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। সাউথ আফ্রিকা 2010 সালে যুক্ত হয়, তার আগে পর্যন্ত এটা ব্রিক নামেই ছিল। তারপরে কিন্তু আরো 4টে নতুন মেম্বার কান্ট্রিকে যুক্ত করা হয়েছে 2024 সালে। তো 2024 সালে যে লাস্ট 4টেকে যুক্ত করা হয়েছিল, তার মধ্যে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান এবং ইউএই এরা রয়েছে। ঠিক আছে? কিন্তু ওই আর কি, এদের নাম যদি আবার ইনিশিয়াল গুলো পাশে লেখা হতে থাকে, তাহলে একটা বিরাট বড় নাম হয়ে যাবে, তাই জন্য ব্রিক্স নামটাই রাখা হয়েছে। বাট এরা পরবর্তীকালে যুক্ত হয়েছে, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউএই। ঠিক আছে? চলো
বাংলাতেও দিয়ে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, এবার একটা অর্গানাইজেশন আমরা একটু পড়ি, নাটো। যদিও এটা এখন একটু মানে কি বলবো, একটু এটা এখন ধামাচাপা পড়ে গেছে, এখন আমরা নাটো নিয়ে খুব একটা কথা বলতে দেখি না। তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আটলান্টিক কে ঘিরে, নর্থ আটলান্টিককে ঘিরে যে দেশগুলো আছে তারা মূলত একটা ট্রিটি বা চুক্তি স্বাক্ষর করেছিল, ঠিক আছে? সেইটার ওপর বেস করে হচ্ছে নাটো। ওই সিমিলার বাণিজ্য বা কমার্শিয়াল দিক থেকে, ইকোনমিক্যাল দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, সমস্ত দিক থেকে তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, এই নাটো হচ্ছে সেটা, ঠিক আছে? এবং এটাকে বলা হয় ওয়াশিংটন ট্রিটিও নামকরণ করা হয়ে থাকে, মানে ন্যাটো ট্রিটিও নামকরণ হয়েছে অথবা ওয়াশিংটন ট্রিটিও কিন্তু এর নামকরণ হয়েছে। এবং এটার যে হেডকোয়ার্টার সেটাও আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 32টা কান্ট্রি এর সাথে যুক্ত আছে 2025-26-এর হিসাব অনুযায়ী, টোটাল 32টা কান্ট্রি এর সাথে যুক্ত আছে। ফাউন্ডিং মেম্বার 1949-এ যখন এটা তৈরি করা হয়েছিল, ফাউন্ডিং মেম্বার হিসাবে এদের নাম আমরা পাই। আর যদি অ্যাডিশনাল বলি তাহলে এই নামগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এত কি মুখস্থ করতে হবে ম্যাম? করতে হবে না। 1949-এ যে ফাউন্ডিং মেম্বার গুলো ছিল সেই নামগুলোকে একটুখানি দেখে যাবে, জাস্ট একবার চোখের দেখা দেখে যাবে, প্রশ্ন আসে না বাট তাও একবার চোখের দেখা দেখে যেও। বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইটালি, লাক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, ইউকে, ইউএসএ, এরা হচ্ছে গিয়ে একদম ফাউন্ডিং মেম্বার হিসেবে ছিল, ঠিক আছে? লেটার অ্যাডিশন গুলোকে একটু খেয়াল রাখবে, সবগুলো তাও নয়, জাস্ট নিচের কয়েকটা। 2024 সালে যখন লেটেস্ট অ্যাডিশন হয়েছিল সুইডেনকে অ্যাড করা হয়েছিল, আর 2023 সালে হচ্ছে ফিনল্যান্ডকে অ্যাড করা হয়েছিল। তো এই লেটেস্ট 2টো বা 3টে অ্যাডিশন মনে রেখো, বাস তাহলেই হবে, ঠিক আছে? সব কটা মনে রাখার দরকার নেই, লেটেস্ট অ্যাডিশন গুলোকে জাস্ট একটুখানি খেয়াল রেখো, ঠিক আছে? ওকে, তো এখানে আমি বাংলাতেও দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে জোনস এর জায়গাটা পড়বো ভেবেছিলাম, বাট কি হয়ে গেল, আমাদের টাইম আপ হয়ে গেল। তো সেই জন্য আমি একটা কাজ করছি, এখন আর আমি কন্টিনিউ করছি না। এই জায়গাটাও আমাদেরকে একটু ভালো করে ইনডেপথ ভালো করে বুঝে পড়তে হবে। তো এটা আমি নেক্সট যেদিন আমাদের টপিক আছে ন্যাশনাল হাইওয়েজ, তোমাদের একটা আলাদা টপিকই আছে, তো সেই দিনকে আমরা পড়বো, ঠিক আছে? আজকে আমি এই পর্যন্তই রাখছি, ওকে? আর যেগুলো বললাম সেগুলোকে কিন্তু একটু যখন নোটটা পাবে হাতে, তখন একটু জিনিসগুলোকে লজিক্যালি মুখস্থ করার বা পড়ার চেষ্টা করো, একদম গাতিয়ে মুখস্থ করতে যেও না। এখন তোমরা অনেক বড় হয়ে গেছো, ম্যাচিওর হয়ে গেছো, এখন এই ছোটবেলার মতো নামতা পড়ার মতো ওরা মুখস্থ করলে কিন্তু হবে না, লজিক্যালি বুঝে বুঝে আমাদেরকে পড়তে হবে। কোন সময় কি ঘটনা ঘটছে, সেই রেসপেক্টে কি কি তৈরি হচ্ছে, অর্গানাইজেশন আসছে, সেরকম ভাবেই আমাদেরকে রেডি করতে হবে, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, একদম ঠিক আছে। আর অবশ্যই প্রত্যেককে বলবো যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ক্লাস রেটিংটা দিয়ে দিও, একটা হয় ক্লাস রেটিং, আরেকটা হয় অ্যাপ রেটিং। তো ক্লাস রেটিংটা তোমাদের যদি ঠিকঠাক ভালো লাগে আজকের ক্লাস পড়ানো বোঝানো আমাকে, তাহলে অবশ্যই ক্লাস রেটিংটা দিয়ে দিও, ঠিক আছে? কোন কোয়েশ্চেনের আনসার দেব? মক তো অ্যাপের মধ্যে থেকেই দিতে পারবে রুদ্র। ন্যাটোটা আরেকবার বলবো, ন্যাটোটা আর কি বলবো, নর্থ আটলান্টিক মহাসাগরকে ঘিরে যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল। শনিবার করে হয়, টাইমিংটা এক্স্যাক্টলি মনে নেই, একবার শুভেন্দু স্যারের সাথে কথা বলে নিও, রেকর্ডেড ভিডিও এখানেই দেখতে পাবে। কি হয়েছে বুঝলাম না। হ্যাঁ কৌশিক, এই ব্যাপারটা একবার সুদীপ্ত স্যারকে একবার জিজ্ঞাসা করে নিও, কারণ ওখানে তো আর তোমার ইয়ে নেই, মানে জিকে নেই নতুন আপডেটের পরে, ঠিক আছে? থ্যাংক ইউ আশিস, যেগুলো পয়েন্ট করলেন সেগুলো পড়ছি, ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ অনুভব। ঠিক আছে, সানডেতে কোন টাইমে হয়? সানডেতে কোন, সানডে হয় না, স্যাটারডে হয় বললাম, স্যাটারডে 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 9টায় ক্লাস হয়, 9টায় হয় না, 9টায় হয় না, তারপরেই হয়, 12টা থেকে হয় মেবি। ঋতুপর্ণা কি 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 প্রশ্ন করেছো? আচ্ছা, সকাল 10টায় হতে পারে, আমার ঠিক টাইমিংটা এক্স্যাক্টলি মনে নেই কারেন্ট অ্যাফেয়ার্স এর।
ম্যাম পড়ছি আবার ভুলে যাচ্ছে রে, বারবার পড়তে হবে। 1951, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত ফাস্ট কমেন্ট যাচ্ছে আমি কিচ্ছু পড়তে পারছি না, এক সেকেন্ড দাঁড়াও। হুম, 1951 নিয়ে কেউ একটা কমেন্ট করেছিলে, একটুখানি বলবে কি করেছিলে আরেকবার? রিভার রিলেটেড ক্লাস সব করাবো, দাঁড়াও আস্তে আস্তে। 1955 তো ম্যাম এসবিআই তৈরি হয়, হ্যাঁ। ওটা এসবিআই ছিল না বাবা, ওটা সেবি ছিল, গুলিয়ে ফেলো না, এসবিআই আর সেবি কিন্তু আলাদা। হ্যাঁ রিজু ঠিক। হ্যাঁ কি বলবো, বলো বলো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, তোমরা তোমাদের যা যা কিছু সমস্যা আমাকে মানে যে ছোট ছোট কোয়ারি গুলো রয়েছে এখানে, ইলেকশন যখন স্টার্ট হলো, এতদিন ইলেকশন হলে তখনকার আন্ডার, তখন কার আন্ডারে ছিল নীলাদ্রি, এই ব্যাপারটা পুরোপুরি পলিটির একটা ব্যাপার। এবার এটা এখন বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তখন নতুন করে ওইভাবে সরকার তৈরি হয়নি, পুরোটাই ক্যাবিনেট মিনিস্ট্রি যারা ছিল তাদের আন্ডারে ছিল। ক্যাবিনেট মিনিস্ট্রি জিনিসটা কিন্তু দেখাশোনা করতো যখন ভারত তোমার স্বাধীন হচ্ছে, এবং তারপরে যখন তোমার কনস্টিটিউশন তৈরি হচ্ছে, এবং সেই সমস্ত কিছুর টাইমে। ঠিক আছে, ওকে। হ্যাঁ তাই করবে দীক্ষা। ঠিক আছে চলো, আমি আজকে, হ্যাঁ যাদের যাদের আর কিছু নেই তারা এক্সিট করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো, টাটা, আমি রাখছি, আমার আবার এরপরে ক্লাসও আছে। ওকে, বাকি তোমাদের যা যা কিছু সমস্যা বা প্রবলেম বা কিছু আমাকে একটু হোয়াটসঅ্যাপে পার্সোনালি টেক্সট করো, প্লিজ ফোন করো না, এত ফোন আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, সরি, আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাকে একটু হোয়াটসঅ্যাপে পার্সোনালি টেক্সট করে রাখো যে ম্যাম ক্লাসে এই প্রশ্নটা করেছিলাম, একটুখানি উত্তরটা দিয়ে দেবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি আমার মানে সময় মতো তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমাকে পার্সোনালি টেক্সট করে রেখো, পার্সোনালি রিপ্লাই করে দেবো, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, ভালো থাকো সকলে, পড়াশোনা করো, পড়াশোনাকে মানে সেখানে একটু খামতি দিও না। সৈকত, কি বলবো, আপনি এত ডেপথে, তাহলে পড়ো না সৈকত, হালকা হালকা করে পড়ে যাও, আমি এভাবেই পড়াবো। বিকজ আমি যখন পড়াই আমার মনে হয় যে খুব ইজি প্রশ্ন যারা উত্তর করতে পারবে, একটু ডেপথে গিয়ে পড়লে সেই ইজি প্রশ্নটাও উত্তর করতে পারবে, আবার যদি মানে তার ইন্টারভিউ হয় বা কিছু হয় সেখানে গিয়েও সে উত্তর করতে পারবে, বুঝলে সৈকত? দেখো, জানাটা খুবই দরকার, তুমি যদি একটা জিনিস ভালো করে জেনে যাও তাহলে পরে গিয়ে তোমার কর্মক্ষেত্রে যদি সেটা রিলেটেড কোনো কোয়ারি আসে, সেটা রিলেটেড কোনো জিজ্ঞাসা আসে, কোনো বিষয় তৈরি হয়, সেগুলোতে তো তুমি পার্টিসিপেট করতে পারবে। তো তোমার, তুমি চাকরি পাওয়া এবং চাকরি পাওয়ার পরের লাইফটা দুটোকে যদি সুন্দর করে ব্যালেন্স করতে পারো এখন থেকে, তাহলে কি সমস্যা আছে? ঠিক আছে, একদম সৈকত, আমি বলবো যে বেশি জেনে যাওয়াটা কম ক্ষতিকর কম জানার থেকে। তো তুমি কম জেনে পরীক্ষা হলে গেলে আর তুমি একটু বেশি জেনে পরীক্ষার হলে গেলে, তো তোমার কাছে তো অবভিয়াসলি বেশি জেনে পরীক্ষার হলে গেলে তুমি তো ভালো করেই উত্তর করতে পারবে, ঠিক আছে? চলো, ঠিক আছে চলো, টাটা বাই বাই, আমি কাটছি ক্লাসটা, ঠিক আছে? হ্যাঁ, বাকি যাদের যা সমস্যা আছে আমাকে প্লিজ একটু হোয়াটসঅ্যাপে পার্সোনালি টেক্সট করে দিও।